আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমার সেই শৈশবকাল থেকেই মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসের কতগুলো বাস্তব নমুনা দেখার সুযোগ হয়েছিল। আমার যে বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলাতে। এই অঞ্চলটি আওয়ামী লীগ অধ্যুষিত এবং এখান থেকে যাকে বলা হয় মুক্তিযুদ্ধের যে রণদামামা, এটা যেভাবে শুরু হয়েছিল আমার শৈশবের স্মৃতিতে এখনো জ্বলজ্বল করছে। যেমন 1971 সনের সেই এপ্রিল মাসের দিকে আমাদের সদরপুর মাঠে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হতো। তো আমরা যারা পুস্কে ছেলে ছিলাম, মেয়েরা ছিলাম, আমরা দল বেঁধে সেখানে দাঁড়িয়ে থাকতাম এবং আমাদের ভীষণ রকম মজা লাগতো। সেই কাঠের রাইফেল নিয়ে তারা ট্রেনিং দিচ্ছে সদরপুর মাঠে। তারপর একজন কমান্ডার, তিনি সেই লেফট রাইট এগুলো খুব দ্রুত বলতে গিয়ে অ্যাপার্ট অপার্ট 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 এ ধরনের কথাবার্তা বলছে। মানে এগুলো দেখে আমাদের যে কি মজা লাগতো, ভীষণ রকম যাকে বলা হয় একটা ওই গড়াগড়ি, মানে শিশুরা যে এইভাবে একজন কমান্ডার লেফট রাইট বলছে, অপার্ট অপার্ট বলছে। আর এই দৃশ্য দেখার জন্য গ্রামের ছেলে বুড়ো, তারপরে বিশেষ করে মানে মহিলারা, অবগুণ্ঠনধারী মহিলারা তারা আসতেন। তো যখন কমান্ডারের নির্দেশ মতো সেই গ্রামের যারা মুক্তিযোদ্ধার ট্রেনিং নিচ্ছেন, কেউ হয়তো লুঙ্গি পরা, কেউ হয়তো প্যান্ট পরা খুব অল্প, পাজামা পরা অল্প, লুঙ্গি পরাই বেশি, কাছা দিয়ে লুঙ্গি পরছে। তো তারা কমান্ডের সাথে সাথে লেফট রাইট করতে পারছে না, কারোর ডান পা আগে উঠে যাচ্ছে, কারো বাম পা আগে উঠে যাচ্ছে। এই দৃশ্য দেখে ওটা আমরা সবাই হেসে গড়াগড়ি দিতাম। আর যখন কমান্ডার সেই যারা ট্রেনিংরত জওয়ান ছিলেন তাদেরকে যখন বকা দিতেন, সেটা আমাদের খুব ভালো লাগতো। কাউকে কাউকে শাস্তি দেওয়ার জন্য বলতে, যাও তুমি মাঠে দৌড়ে আসো। কাউকে 10টা বুক ডাউন দেওয়া হতো এবং সেই বুক ডাউন দেওয়ার সময় তারা বেশিরভাগই অনেক কিশোরও সেখানে যাকে বলা হয় ট্রেনিং নিতেন। তো এই দৃশ্যগুলো এমনভাবে মানুষ পটে মানে যাকে বলা হয় গেঁথে আছে, ফলে মুক্তিযুদ্ধের নাম শুনলেই কেমন যেন হৃদয়টা উদাসীন হয়ে যায়। দ্বিতীয়ত, যে মুক্তিযুদ্ধের সময় আমাদের ওখানে মাঝে মধ্যেই এই বিভিন্ন প্লেন আসতো। তো কখনো বোমা টোমা ফেলা হয়নি সদরপুরে, ওই এলাকাতে বোমা পড়েনি, কিন্তু এরকম কোনো যুদ্ধ বিমান আমরা দেখলেই দল বেঁধে মানুষ ঘর থেকে বের হয়ে কেন জানি ফসলের ক্ষেতে, ছেলে বুড়ো সবাই ফসলের ক্ষেতে পাট খেতে পালাতো। এটা আমার খুব ভালো লাগতো। আমাদের যারা শিশু, হঠাৎ করে আকাশে একটা প্লেন আসছে, মা বোনেরা যারা আছেন তারা রান্না কাজে ব্যস্ত, বুড়া মানুষ যারা আছে তারা লাঠি নিয়ে ঠক ঠক করে হয়তো কোনো একটা কাজ করছে, সব সে প্লেন দেখার সঙ্গে সঙ্গে একসাথে দল বেঁধে কোনো একটা পাট খেতে গিয়ে বেশ কিছুগুলো লুকিয়ে থাকলো। এরপরে যখন কিছু ঘটলো না, বের হয়ে সে কি হাসাহাসি, একে অপরকে গুতোগুতি, সেই দৃশ্য সেই দৃশ্য। আর আমাদের ওই এলাকাতে কখনো মিলিটারি যায়নি, যুদ্ধ হয়নি, কিন্তু এই যুদ্ধের এই প্রস্তুতিগুলোই আমাদের স্মৃতি। পরবর্তীতে যখন বড় হয়েছি, বড় হওয়ার পরে যে সকল এলাকাতে মুক্তিযুদ্ধের সময়টিতে গণহত্যা হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, বিশেষ করে ঢাকা শহরে, এই দৃশ্যগুলো দেখার পরে, জানার পরে, ওই যে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের যে অনুভূতি, এই দুটো মিলিয়ে কেমন যেন একটা বেদনার যাকে বলা হয় নকশিকাঁথা হৃদয়ের মধ্যে তৈরি হয়ে যায়। ডিসেম্বর মাস আসলে এক ধরনের অনুভূতি কাজ করে, মার্চ মাসে এক ধরনের অনুভূতি কাজ করে। বিশ্বাস করেন, আমি তো ওই শিশুকালে দেখেছি, কিন্তু এই যে 26শে মার্চ বা 16ই ডিসেম্বরে যে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়, সেখানে মিলিটারির যে প্যারেড, সেটা বিডিআর এর হোক কিংবা সেনাবাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক কিংবা উপজেলা পর্যায়ে যে প্যারেডগুলো হোক, অসংখ্য প্যারেডে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছে। আমি নিজেও জানি না যে এই প্যারেড দেখে আমার কেন কান্না পায়, আগেও পেতো, এখনো পায়। এরপর যখন সমবেত কণ্ঠে সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,
এই গানগুলো হয় বিশেষ করে ডিসেম্বর মাসে হয়, তখন কেন আমার বুক ধড়ফড় করে, আমি এটা বুঝতে পারি না। আমার মতো আর কয়জনের করে তাও আমি জানি না। তো যেটা বলছিলাম যে এই মুক্তিযুদ্ধ আমাদের দেশে সাহিত্য তৈরি করেছে, মানুষ তৈরি করেছে, অনেকগুলো যাকে বলা হয় গালি তৈরি করে ফেলেছে, অনেকগুলো শব্দের অপভ্রংশ তৈরি করে ফেলেছে, অনেকগুলো বাগধারা তৈরি করে ফেলেছে, এবং সেইগুলোর মধ্যে রাজাকার, আলবদর আর শামস, এই শব্দগুলো মানে এমন অবস্থা হয়ে গেছে যে এখন বাংলাদেশের কোনো মানুষকে যদি আপনি বলেন এই তুই একটা সির, আপনার তো সির বুঝেন পেটের মধ্যে থাকে, তুই একটা কৃমি, তুই একটা গুঁড়ো কৃমি, কিংবা আরো বাজে একটা শব্দ আপনি বললেন, তুই নাকের সর্দি, তুই কানের ময়লা, তুই থুথু, তুই চোখের যে ময়লা আছে ক্যাতর বলি আমরা, তুই ক্যাতর, যে কোনো একটা বুড়ো মানুষকে যদি আপনি এই কথা বলেন, সে কিন্তু রাগ হয়ে যাবে, ভীষণ রকম রাগ হয়ে যাবে যে আপনার চেহারাটা কফের মতো, আপনার চেহারাটা থুথুর মতো, আপনাকে দেখলে সেই নাকের সর্দির মতো মনে হয়। একথা আপনি বলে দেখেন, যে কোনো বুড়া মানুষকে বলবেন, যুবক মানুষকে বলবেন, আর্মির জেনারেলকে বলবেন, তার সামনে গিয়ে দেখবেন সে কিন্তু আর মেজাজ ঠিক রাখতে পারবে না। তো এই সকল নোংরা কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে আপনি যদি কাউকে কোনো পশুর বাচ্চা বলে আপনি গালি দেন, যে কোনো পশু আপনার যেটা ইচ্ছা সেটা গালি দেন, তবু আপনি যে কোনো মানুষকে আপনি দেখবেন যে তার মেজাজ গরম হয়ে যাবে, যে আমাকে পশুর বাচ্চা বলেছে। তারপর যদি তার বাপ মা তুলে গালি দেন যে তোর বাপ মন পশু ছিল, ওটা ছিল, বা এই কাজ করেছে, যে ধরনের এখন মানে অনেকগুলো টুকাই ইউটিউবার যে সকল বাজে কথা বলে, ওই ধরনের বাজে কথা যদি বলেন, সামনে সামনে মেজাজ গরম হয়ে যাবে। তো এই সকল গালাগালির চাইতে সবচেয়ে নির্মম গালাগালি হলো আলবদর, রাজাকার, শামস আর শামস। আপনি বাংলাদেশের কোনো মানুষকে এই গালি দিলে তার মাথা ঠিক থাকে না। মানে আগে যে গালিগুলো বললাম সেই গালির চাইতেও সবচেয়ে বড় গালি হলো এই তিনটি শব্দ, রাজাকার, আলবদর আর শামস। এই কথা বললে যে কোনো মানুষের মাথা খারাপ হয়ে যায়। এত নিকৃষ্ট শব্দ, এত রাগ জাগা নিয়ে শব্দ, এত ক্রোধ জাগা নিয়ে শব্দ, এত নিন্দিত শব্দ, যে শব্দ আপনার সামনে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মেজাজ গরম হয়ে যায়। কিভাবে? দুটো ভাবে গরম হয়। এক হলো আপনি যদি জানেন যে এই লোকটি রাজাকার, তখন আপনার মনে হয় ওকে দুটো চড় বসাই দিই, ওর কানটা আচ্ছা মতো মলে দিই, ওর গালে দুটো খামচি বসাই দিই, ওর পোদের উপরে আচ্ছা মতো কয়েকটা লাথি মেরে দিই, ওকে চিৎ করে শোয়াই আচ্ছা মতো পাড়াই। আপনার মনে হবে এটা, যদি আপনার রক্ত খারাপ না হয়, অর্থাৎ আপনি যদি স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা উৎপাদিত বা পাকিস্তানি যেটা আমরা বলা হয় পাকিস্তানি বীর্যে উৎপাদিত কোনো প্রাণী না হন, কেবলই এদেশের একজন মানুষ, আপনি মুক্তিযোদ্ধা নন, মুক্তিযোদ্ধার বংশ নাতিপুতিও নন, কেবলই এদেশে একজন মানুষ, কিন্তু আপনার রক্তের মধ্যে ইয়াহিয়া খান, টেক্কা খানের বীজ নেই, তারপরে জুলফিকার আলী ভুট্টোর প্রভাব নেই আপনার রক্তের মধ্যে জেনেটিক্যালি, স্বাধীনতা বিরোধী কোনো চক্রের সঙ্গে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই। এরকম একটি বিশুদ্ধ রক্ত থাকার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই শব্দগুলো শুনলে খারাপ লাগবে, আর ওই ধরনের কোনো লোককে যদি আপনি দেখেন তাহলে আপনার ভীষণ রকম ঘৃণা হবে, এবং আপনার সামর্থ্য থাকলে আপনার মনে হবে যে আমি এই লোকটাকে কোনো দয়া দেখাবো না, দাক্ষিণ্য দেখাবো না, তার গলার উপর একটা পাড়া দেবো, তার ক্যাত করে একটা শব্দ হয়ে ওঠে, এরকম আর কি মনে হবে। বা ওর গালের উপরে কষে ডানের দুই গাল থাপ্পড়, বামে কয়েকটা থাপ্পড় ইচ্ছে মতো দিতলে আপনার মনে একটা শান্তি চলে আসবে, যদি আপনার রক্ত ঠিক থাকে। এইগুলো এক। তো যাই হোক, এই যে নিন্দিত যে তিনটি শব্দ, এই শব্দটি বাংলাদেশে যে কোনো গালির চেয়ে একটা বাজে গালি হয়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে এই গালিগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে সেই 1971 থেকে আজ অবধি চলছে, কিন্তু গত 14 মাসে এই তিনটি গালির যে রসায়ন তৈরি হয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে, তাতে মনে হচ্ছে অতীতের যে ঘৃণা এটা কয়েকশো গুণ বেড়ে গেছে। মানে যারা মানে যে সমস্ত লোক, যেমন দেখলাম এক সাংবাদিক, সে এই মানে
রাজাকার শব্দ বলার সঙ্গে সঙ্গেই তার মাথা খারাপ হয়ে যায়। প্রবীণ সাংবাদিক আজিজ সাহেব, তিনি আঙ্গুল দিয়ে কি একটা করতে চাচ্ছিলেন সেই পিনাকির মতো করে। তো এটা মানে তিনি এই তার মতো মানুষ এই সময়টিতে এসে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, অথচ এই মানুষগুলো কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মানে তাদের যে ক্রোধ ক্ষোভ এই জিনিসগুলো তারা নিয়ন্ত্রণ করেছেন। দূর থেকে রাজাকারদের দেখেছেন, আলবদর দেখেছেন, আসাম দেখেছেন, এমনকি তাদের গাড়িতে পতাকা দেখেছেন, কিন্তু এইভাবে প্রতিক্রিয়া কখনো দেখাননি। গত 14 মাসে তারা যেভাবে দেখাচ্ছেন, একজন ফজলুর রহমান, এখন সবাই তাকে ফজু পাগলা বলে, আসলেই ভদ্রলোক পাগল হয়ে গেছেন। মানে এই শব্দ রাজাকার, আলবদর আর শামস, এই তিনটি শব্দ তিনটি হাতুড়ি হয়ে তার এই মনোমস্তিষ্কে প্রতি মুহূর্তে তাকে যেভাবে গজাল বসাচ্ছে মাথার মধ্যে, হৃদয়ের মধ্যে, তাকে স্মৃতি কাতর করে ফেলছে। এই